টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা আর যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। সব কিছুই সময়ের উপরে নির্ভর করছে। সময় থাকলে সবগুলো বিষয়ে আলোচনা করব, না থাকলে যতটুকুনো আলোচনা করা যায়। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এটি গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক পোস্টে একটি রিপোর্ট বেরিয়েছে, সেটার উপর ভিত্তি করে আজকের এই আলোচনাটি। সেটি হচ্ছে অ্যাসাইলামের জন্য নিউ ইয়র্ক হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে কঠিনতম স্থান। অর্থাৎ যদি পরিসংখ্যান আমরা দেখি তাহলে দেখব যে অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার যে পরিমাণ গ্র্যান্ট হওয়া উচিত সে পরিমাণ নয়, অনেক কম গ্র্যান্ট হচ্ছে। সে কারণেই বলা হচ্ছে যে নিউ ইয়র্ক হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে কঠিনতম স্থান অ্যাসাইলাম যারা সিক করবেন তাদের জন্যে। আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শুধু যেটা আমাদের কমিউনিটি তা নয়, সব কমিউনিটিতেই বেশি। তবে আমাদের কমিউনিটি যারা একটু আমরা ধর্মপরায়ণ এবং আমরা একটু একটু সীমাবদ্ধতার মধ্যে থাকতে চাই, তাদের মধ্যে এই বিষয়টি খুব বেশি দেখা যাচ্ছে, ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ। এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তার প্রতিকার কি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই নিউ ইয়র্ক সিটিতে অনেকেই বসবাস করি, ভাড়া থাকি, নিজের বাড়ি আছে অথবা ভাড়া থাকি। এই যে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া, এদের মধ্যকার অনেক সময় একটা বিশাল ধরনের সম্পর্কের অবনতি ঘটে, ভাড়া না দেয় না, ইত্যাদি ইত্যাদি নানান কিছু। এই ক্ষেত্রেই আমরা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার দ্বন্দ্ব, আইনগত সমাধান কি আছে সেগুলো আমরা নিয়ে কথা বলবো। এবং যদি সময় হাতে পাই, গতকালকে আমরা যদিও কিছুটা আলোচনা করেছি, আজকেও সেটা আমরা যদি সময় থাকে তাহলে আলোচনা করব যে প্রেসিডেন্ট বাইডেনের যে নির্বাহী আদেশ, তাতে করে যে অবৈধ অভিবাসী যারা এই দেশে প্রবেশ করছে তাদের অ্যাসাইলাম সিক করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বা নতুন আইন সৃষ্টি যেটা হয়েছে, সেটার ভিত্তিতে কি অবস্থা বা কি প্রক্রিয়ায় অ্যাসাইলাম যারা সিক করবেন তারা কোন প্রক্রিয়ার মধ্যে চলবেন, যে আদৌ করতে পারবেন কিনা, ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের প্রশ্ন থাকবে ইমিগ্রেশন সংক্রান্ত, সেগুলো করতে পারেন। এবং যাদের ফোন করতে অসুবিধা হয় তারা আমাদের ফেসবুক পেজেও বা ফেসবুকেও আমাদের প্রশ্ন রাখতে পারেন, সেগুলো দেখে অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং যারা টেলিফোনে যারা ফোন করতে চান তাদের ফোন নম্বরটি আমি বলে দিচ্ছি, 646-307-9828, এই নম্বরেও ফোন করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল, মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততা সত্ত্বেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আপনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আলোচনার বিষয়গুলো আমি বলে ফেলেছি। তো প্রথমেই যে বিষয়টি আমরা কথা বলতে চাই, কারণ নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর মধ্যে একটি ব্যস্ততম শহর অবশ্যই। তো সেই ব্যস্ততম শহরে বিশেষ করে যারা আমেরিকায় আসতে চায় প্রথমেই নিউ ইয়র্কটাকেই বেছে নেয়। তো এবং সেক্ষেত্রে বৈধ উপায়ে বা অবৈধ উপায়ে, যারা বৈধ উপায়ে আসে অনেক সময় অবৈধ হয়ে যায়, আবার অবৈধ উপায়ে যারা আসে তারাও এখানে এসে এই দেশে বসবাস করতে চায়, এই দেশে স্থায়ীভাবে বসবাস করতে চায়, বৈধভাবে বসবাস করতে চায়, সে কারণে অ্যাসাইলাম সিক করে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে এই নিউ ইয়র্কে হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে কঠিনতম স্থান এই অ্যাসাইলাম সিক করার জন্যে। এই বিষয়টি কেন বা কি কারণে হচ্ছে, বা কম বা কঠিন হওয়ার পেছনে কারণটা কি করলে ভালো হবে একজন অ্যাসাইলির জন্যে, বা কী ধরনের প্রস্তুতি বা প্রিপারেশন নিলে তাদের জন্য ভালো হবে, এই বিষয়গুলো যদি একটু বিস্তারিত আলোচনা করেন তাহলে যারা এই ইতোমধ্যে এসে পড়েছেন বা আসবেন ভবিষ্যতে, তারা যাতে কিছুটা হলেও আজকে আলোচনার মাধ্যমে আলোর দেখা পেতে পারে। জনাব মিজানুর রহমান। মনটা খুব খারাপ, কারণ গত সপ্তাহে অনুষ্ঠান চলাকালে একজন ভদ্রমহিলা একটা প্রশ্ন করেছিলেন,
প্রশ্নের থেকে বড় কথা উনি খুব সুন্দর করে কথা বলেছিলেন, নামটাও ভুলে গেছি। তা আমি বলেছিলাম ওনাকে TVN 24 আমন্ত্রণ জানানো যায় কিনা, যে নিয়ে এত সুন্দর করে কথা বললে নিশ্চয়ই খুব ভালো মানুষ হবেন, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। সবচেয়ে বড় জিনিস, খুব সুন্দর করে কথা বললেন, খুব ভালো লাগলো। তো যাই হোক, শুনলাম যে উনি নাকি ফোন করেননি। তো যাই হোক গেল। আর আরেকটা জিনিস, আপনি যে টপিকগুলো বললেন, এটা তো প্রতিনিয়ত যেটা হয় আমার জন্য এক্সটেম্পোর স্পিচ, এসে শুনি যে এই বিষয়ে কথা বলতে হবে। তো এটাতে আমি খুব খুশি হই, আমি নিজেকে টেস্ট করতে পারি যে এই ব্যাপারে আমি কথা বলতে হঠাৎ করে বললে পারি কি না। কারণ আমরা তো এটার জন্য টাকা নিয়ে মানুষের সাথে কনসালটেশন করি। হ্যাঁ, তো একজন মানুষ আগে কি ব্যাপারে আলাপ করবে আমরা তো আগে থেকে জানি না। তো ওখানে যেটা যদি আমরা ওটা করি, এখানেও এটা একটা পরীক্ষা হয়ে যাক, তো ভালোই লাগলো। আর এগুলা অনেকে প্রশ্ন করতে পারে, এগুলো পিছনে আপনার কোন মোটিভেশনটা কাজ করেছে, কে তার জন্য উৎসাহ দিয়েছেন। 80 সাল না, 82-83 সালের ঘটনা। রোটারি ক্লাব শেরাটন হোটেলে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করলো। তা আমাকে একজন প্রেসিডেন্ট যিনি, উনি পাঠিয়ে দিলেন যে তুমি যাও। তা আমি গেলাম। তো যাওয়ার পরে আবার ইউনিভার্সিটিতে গেছি ক্লাস শেষে, তাদের বোধহয় দেখে খুব একটা পছন্দ হচ্ছিল না। ইংরেজিতে বক্তৃতা হবে, আমার দেখে টেকে বোধহয় ভালো লাগছে না। বললো যে আপনি কি ইংরেজিতে ডিপার্টমেন্টে পড়েন? মনটা একটু খুব একটা ভালো লাগলো না। তা আমি আর কি পড়ি ওটা না বলে বললাম যে না, আমি ইংরেজি ডিপার্টমেন্টে পড়ি না। তো যেহেতু প্রেসিডেন্ট সাহেব পাঠাইছে, আমাকে নাও করতে পারলো না। তো দেখি সবাই খুব খাতা টাতা নিয়ে পড়তেছে, কারণ এটা ডিক্লামেশন, আগে থেকে টপিক দেওয়া। তা আমি যাওয়ার পরে টপিকটা পেলাম, আমিও ভাবতেছিলাম যে কি করা যায়। হঠাৎ যখন শুরু হলো, ওই রোটারিয়ানরা, হ্যাঁ রোটারিয়ানের যদি অনুষ্ঠান, কিন্তু সিনিয়র রোটারিয়ানরা এটা পরিচালনা করবে, বলে দিলেন যে না, এই টপিকের উপরে হবে না, একটা এক্সটেম্পোর স্পিচ হবে। আচ্ছা, হাইরে বিতর্ক শুরু হলো যে কেন এটার উপরে হবে, আমরা তো সব পড়ে আসছি। যে একসময় ডক্টর ইয়ার গনি বা কেউ একজন, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, উনি বললেন we'll continue talking but not on this topic anymore, we are having this. তো একটা এক্সটেম্পোর স্পিচ হলো, এবং একসময় উনি অ্যাডভাইজারও ছিলেন, সিডাপের ডিরেক্টর ছিলেন, বার্ডের ডিরেক্টর ছিলেন মিস্টার আজিজুল হক সাহেব। হ্যাঁ, তো ওনার হাত থেকে পুরস্কার নিলাম, রোটারিয়ান গভর্নর ছিলেন। হ্যাঁ, ওই এক্সটেম্পোরে আমি পাশ করে ফার্স্ট হয়ে আসলাম। তো ফলে ওই এর আগেও ক্যারি করে যে তো বিভিন্ন প্রোগ্রাম করেছি। তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে ওই যে ট্রেনিংটা হয়েছিল হঠাৎ করে, তো এটা এখন কাজে লাগছে। তো কাজে লাগাতে গিয়ে সরি অনেক সময় নিয়ে ফেললাম। আচ্ছা, প্রথম আপনি বলছেন নিউ ইয়র্কের অ্যাসাইলামের আমার কথা হচ্ছে, নিউ ইয়র্কে কঠিন কি অন্যখানে কঠিন, এগুলা আমার সাথে কথা বলে এগুলা কোনো লাভ হবে না। আপনার যতটুক করার হলে যদি একজনও পায়, আপনি এখানে পাবেন, সেইভাবে করে চিন্তা করতে হবে। হ্যাঁ, নিউ ইয়র্কে কঠিন, কিন্তু কথা হচ্ছে নিউ ইয়র্কের লোক কতজন। এমনও আছে আপনার পয়সা দিয়ে অ্যাড্রেস কিনে নিউ ইয়র্কে, তারপর গিয়ে দেখা যায় ফ্লোরিডাতে কাজ করতেছে, আলাবামাতে কাজ করতেছে, এগুলো ক্রাইম। আপনি সপ্তাহে 7 দিনের মধ্যে যেখানে 5 দিন ঘুমান, আপনি সেখানে থাকেন, এই হচ্ছে ইমিগ্রেশনের স্ট্যান্ডার্ড। কিন্তু করে কি, অন্যখানে থাকে কিন্তু নিউ ইয়র্কে। তো ফলে এত লোকের মাঝখানে, হ্যাঁ, যদি এই সংখ্যাটা ন্যাচারালি এত বড়, যেহেতু ব্যর্থতার ফল ওরকম হচ্ছে, এটা যে কোনো পত্রিকাতেই রিপোর্ট করুক না কেন, নিউ ইয়র্ক পোস্টে করেছে, যেখানেই করুক না কেন, বাট আমি জাস্ট বলতেছি নিউ ইয়র্ক পোস্টে করুক, নিউ ইয়র্ক টাইমসে করুক, হ্যাঁ নিউ ইয়র্ক টাইমসে বোধ হয়, যেখানেই করুক না কেন, কথাটা হচ্ছে যে হ্যাঁ এখানে কঠিন, কিন্তু কথা হচ্ছে এখানে মানুষও বেশি। হ্যাঁ, এই যে যায় অফিসারদের একই কথাবার্তা শুনতে শুনতে তারা থেতা থেতা হয়ে যাচ্ছে, বোর্ড হয়ে যাচ্ছে। বাংলাদেশ, ও আচ্ছা এই পার্টি না ওই পার্টি, ওরাও জানে, ধরেই নেয় যে এই হচ্ছে কাহিনী। একই উপজেলার সাংগঠনিক সম্পাদক 105 জন দেখা গেলো একই জিনিস। তো এইগুলোর তো একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, তো ফলে এগুলা যখন শুনতে শুনতে, চাইনিজ বার্ড কন্ট্রোল পলিসির উপরে একই কেস, কি ফালুন গং,
কি ধর্মের ভিত্তিতে ক্রিশ্চিয়ান কেস তাদের ধরে আন্ডারগ্রাউন্ড চার্চ এটসেট্রা। তো এই যে ব্যাপারগুলো এগুলো হতে হতে তারা যেটা করে তারা এটাকে ডিনাই করে না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. অ্যাসাইলাম ইন্টারভিউতে এটা ডিনাই করে না, অ্যাপ্রুভ করে না আর কি, না করে এটা যাদের কাছে রেফার করে দেয়। তারা খুব শিওর না হয়ে সবারই একটা টেন্ডেন্সি থেকে দায়িত্বটা অ্যাভয়েড করা। তো অ্যাসাইলাম অফিসে ওরা ক্লিয়ারলি বোল্ড ফন্টে লিখে দিচ্ছে দিস ইজ নট এ ডিনায়াল, কিন্তু অ্যাপ্রুভ করতেছে না। ওই গণহারে প্রচুর লোকে করতেছে, ওটা অ্যাপ্রুভ না করে কোর্টে পাঠিয়ে দেয় যে তারা এটা দেখো গিয়ে আমরা পারবো না। এমনও গেছে সাউথ আমেরিকার কোনো কান্ট্রিতে যখন প্রথম এই যে এলজিবিটি কেসগুলা হোমোসেক্সুয়াল কেসগুলা শুরু হলো, হাইরে বাইরে মানে হাজার হাজার টেলিভিশন ক্যামেরা, এই দেখে অফিসারে ভয় পেয়ে গেছে, কি না কি ডিসিশন দেয় কি না ওয়াশিংটন ডিসি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছে, রেফার করে পাঠিয়ে দিচ্ছে। তো এই রকমের হয় যখন এরকম প্রচুর কেস হয়, হ্যাঁ, এবং একই কথাবার্তা শুনতে শুনতে তারা মানে একদম বোর্ড হয়ে যায়। তো ফলে আমাদের যেটা করতে হবে, আপনার কেসটা যে আরেকজনের থেকে ডিফারেন্ট সেটা নিয়ে কথা বলতে হবে। এবং আমি বোধহয় আগে এই ধরনের অনুষ্ঠান বক্তব্য রেখেছি, আমি আবার শুরু করি। আপনাকে চিন্তা করতে হবে ওই যে অফিসার বসে আছেন ওনাকে আপনার স্টুডেন্ট হিসেবে নিতে হবে। কেমন স্টুডেন্ট? ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে ওইখানে যাবেন না, আপনি ক্লাস 4-এর টিচার হিসেবে যাবেন। যারা বাচ্চারা বাইরে গিয়ে তারা খালি খেলতে চায়, তাদেরকে এমনভাবে কথা বলতে হবে তারা চুপচাপ বসে এবং আপনার কথা শোনে, বোর্ড না হয়। আপনি ওই একই কথাবার্তা বলতে থাকবেন, ওই যে মানে কমিউনিটিতে ঘোরাফেরা করে 17-20টা 18-20টা শুধু নামটা বদলে দেয়, ওগুলা বন্ধ করেন। আপনার নিজের আপনার কোন দেবিদার উপজেলা না সোনাইমুড়ি উপজেলার কোন রাস্তায় কোন স্কুলটার মাঠের মধ্যে আপনি মিটিং করতেছিলেন, কোন রিক্সাওয়ালা আপনাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে গেল, এগুলো তো ওই অ্যাটর্নি জানবে না। আপনাকে ওই স্পেসিফিক নামগুলো দিতে হবে। এগুলা দিয়ে আপনি মানে একটা কাস্টমাইজ করেন, সামথিং নিউ কিছু দেন। হ্যাঁ, তো এই যে এগুলা দিলে নড়ে চড়ে বসবে, না হলে তারা আপনি কথা বলতেছেন তারা ক্রেডিট কার্ডের বিল লিখতেছে, তারা বাচ্চাকে 3টার সময় স্কুল থেকে তুলবে ওইটা নিয়ে চিন্তা করতেছে, কারণ তারা এগুলো জানে একই জিনিস সবার একই কথা। সুতরাং আপনারা কাইন্ডলি ওখানে গিয়ে বসবেন এবং বসবেন যে চোরের মতো বসবেন। আপনি এখানে কোনো ক্রাইম করে মানে ক্রাইমের মানে ক্রিমিনাল না, আপনি একটু ডাটে বলবেন আপনি একজন নেতা, আপনার একটা ভিশন আছে। আপনি অ্যাসাইলামটা সিক করতেছেন কেন? কারণ আপনি একটা আদর্শকে লালন করেন এবং সেটা নিয়ে আপনি ফাইট করেছেন, যেটা যতই সরকারের কাছে এটা মানে না বোধক হোক, কিন্তু আপনি বিশ্বাস করেন। এটার জন্য আপনি জেলে ছিলেন 20 বছর কি 15 বছর, মানে অনেক সময়। ওই একদিন একটা দৌড়ানি দিল পুলিশে, একদিন একটা চর থাপড় গেলেন, আপনি অ্যাসাইলাম পেয়ে যাবেন। এই যদি আশা করেন আপনার কেস তো ডিনাইড হবেই। আপনার কোনো উইটনেস নেই, আপনি কোর্টে গেছেন, আপনি একা গিয়ে বললেন আমি বিরাট নেতা ছিলাম, কালকে জয়েন করেছে, আজকে ভাইস প্রেসিডেন্ট। আপনি এটা তো একটা সীমা থাকা উচিত। আপনি 6 মাসের মধ্যে একটা দলের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন। এগুলো একটু বন্ধ করেন। মানুষের যুগ যুগ ধরে করে পদ পায় না, আপনি গিয়ে ভাইস প্রেসিডেন্ট। তো এইগুলা আপনি যদি ল ইজ কমন সেন্স, আপনি একটু নিজে ভাবেন, নিজেকে নিজের অতীতটাকে ভুলে যাবেন না। আমি যতগুলো মানুষ দেখেছি বাংলাদেশ থেকে আসছে, বিশ্বাস করেন এক একজনের থেকে এক একজন রুচিসম্মত ভালো অবস্থা, যেইখানে আসলো মনটা কেমন যেন ছোট হয়ে যায়। ওয়াই? নিজের অতীতটাকে ভুলে যাবেন না। আপনি জাস্ট নিজের মনে এই উকিল মুক্তার বাদ দেন, জাস্ট নিজে নিজে চিন্তা করেন যে কোন জিনিসটা হলে মানে আপনার ব্যাপারটা হচ্ছে ভয়। আপনি এখানে কেন অ্যাসাইলামটা সিক করেছেন?
ওই আপনি এখানে কাজ করবেন ম্যাকডোনাল্ডসে, দেশে টাকা পাঠাবেন, বাচ্চাদের স্কুলে পড়াবেন, এই জন্য নো। আপনি আপনার জন্মভূমিকে ভালোবাসেন, আপনি দেশে ফিরতে চান, কিন্তু আপনি পারতেছেন না। আপনি এই যে বর্ডার ক্রস করে আসছেন কত কষ্ট করে, আপনার যদি আজকে একটা ভিসা থাকে, ক্যালকালায় আসলেন, নামলেন, বাস রানাবাই গিয়া রিসিভ করলো, তার বন্ধু আসছে ইত্যাদি, শেষ। কিন্তু যারা এইভাবে করে বর্ডার ক্রস করতে জীবন বাজি রেখে সমুদ্রের মধ্যে ভেলায় বেশে আপনারা আসতেছেন, এত বড় কিছুর পরে আপনার থেকে স্মার্ট কেউ নেই, আপনার থেকে স্মার্ট কেউ নেই। আপনাকে এটা বিশ্বাস করতে হবে, কারণ আপনার জীবন বিপন্ন। এইটা কাইন্ডলি একটু মনে রাখবেন। তাহলে আমি একটু মানে ইঙ্গিত পাচ্ছি সঞ্চালক মহোদয়ের কাছ থেকে যে এখানে আমার থামতে হবে। আমি শুধু এইটুকু বলে থামবো, আপনার কেসটা একটু কাস্টমাইজ করেন, দেখবেন এই নিউ ইয়র্কে হোক মিনেসোটাতেই হোক আপনার কেস আপনি পাস করবেন, সোজা কথা। ধন্যবাদ। তো তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমি যে প্রশ্নটি রেখেছিলাম যে অ্যাসাইলামের জন্য নিউ ইয়র্কটা দেশের মানে আমেরিকার মধ্যে সবচেয়ে কঠিনতম স্থান, সেটি আসলে ঠিক নয়, যে কারণে এই আমাদের যারা অ্যাসাইলাম সিক করছেন তাদের কিছু ভুলের কারণে বা তারা সব কিছু তথ্য ঠিকমতো দিতে পারছে না বলে এই বিষয়টা রিজেক্ট হচ্ছে, মানে অ্যাসাইলাম। আমি খুব বড় কেউ না, আমার জীবনে, আমার গণ্ডিতে, আমার পৃথিবীতে আমি এটা বিশ্বাস করি, সোজা কথা। আপনি এখন নিউ ইয়র্কে থাকেন, কাজ করেন এখানে, আপনি কি এটার জন্য পালায়ে যাবেন? নো, ইউ স্ট্যান্ড মানে অন ইউর ওন ফিট অ্যান্ড ফাইট, দ্যাটস ইট। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। বিষয়টি নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের নিউ ইয়র্কে যারা অনেকেই, যেহেতু নিউ ইয়র্কে ওভার পপুলেটেড বলা যেতে পারে, ওভার ক্রাউডেড একটি সিটি, এখানে অনেক মানুষ বসবাস করে, সে কারণে মামলার সংখ্যাও বেশি, রিজেক্ট হওয়ার সংখ্যাও বেশি। হয়তো সে কারণেই এই যে পত্রিকাটা আমরা দেখেছি, যে খবরটা আমাদের হাতে আছে, সেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের একটি হেডলাইন দিয়ে যে নিউজটি বেরিয়েছে যে অ্যাসাইলামের জন্য নিউ ইয়র্ক হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে কঠিনতম স্থান। এটা কারণেই হয়তো হচ্ছে যে আমাদের এই তথ্যগুলো, উপাত্তগুলো আমরা ঠিকমতো দিতে পারছি না, আমরা অথবা আমরা আমাদের অ্যাটর্নি ঠিকই নিয়োগ করছি, কিন্তু অ্যাটর্নি তো সব কিছু, যেটা ওনার কথায় ভেসে আসলো যে ওনার তো সব কিছু জানেন না, ওনাকে সব কিছু ডকুমেন্টগুলো আপনার হাতে দিতে হবে। আবার এমন ডকুমেন্টও আমরা দেবো না যে বানিয়ে দেওয়ার মতো, কালকে ছিলাম এইটা, আজকে হঠাৎ করে কাল প্রজা, আজকে রাজা হয়ে গেলাম, এমন ডকুমেন্টও যেন না আসে যেটা বিশ্বাসযোগ্যতা হারায়। তো সে কারণেই এই আলোচনাটি আমরা করলাম। তো আশা করি যে এই অ্যাসাইলাম হওয়ার এই পরিমাণটা কেন কম বা কঠিন হচ্ছে সে বিষয়টি আপনারা বুঝতে পেরেছে, এবং কি করলে একজন অ্যাসাইলি তার মামলাটা জিততে পারবেন এবং প্রস্তুতি বা প্রিপারেশনটা কীরকম থাকলে আপনার জন্য সুবিধা হবে, সে বিস্তারিতগুলো আলোচনা করেছেন আজকের অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডিভোর্স, হ্যাঁ, যা বিবাহ বিচ্ছেদ। এই বিষয়টি আমরা যদি খুব এর সঙ্গে দেখি, সচেতনতার সাথে যদি দেখি, তাহলে কিন্তু আমরা এটা বলতে বাধ্য হচ্ছি যে এর সংখ্যাটা খুব বেড়ে গেছে অনেক। সেটা যে শুধু অন্য কমিউনিটি তা নয়, আমাদের এই বাংলাদেশি আমেরিকান বা বাংলাদেশের মানুষের মধ্যেও এই প্রবণতাটা বেশি হয়ে যাচ্ছে। কালকে আমরা দেখছি খুব ঢাকঢোল পিটিয়ে রাজকীয় কায়দায় বিয়ে হচ্ছে, 2 মাস পরেই দেখছি যে সেই সানাইয়ের বিরহের সুরটা বাজছে। কেন এই বিষয়টি কেন হচ্ছে, এর প্রতিকারটা কি? এই প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি অনুমতি দেন, আমি একটা কথা বলেছি, আমি বড় কেউ না, আসলে আমি বড় কেউ না, আমার গণ্ডিতে আমি কথা বলছি, এবং আপনারা ল ইজ কমন সেন্স, এই ব্যাকগ্রাউন্ডে আপনার মন মতো আপনি যেটা ভালো মনে করেন বিভিন্ন তথ্যের ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নেবেন। আমি শুধু বলবো যে আমি এখানে 24 বছর ধরে প্র্যাকটিস করছি, আমি এই দেশে পড়াশোনা করে এখানে লয়ার, এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তারপরে আপনারা বিচার করবেন আপনারা কি ভাবছেন। আচ্ছা, ডিভোর্সের ব্যাপারে আমার কথা খুব সিম্পল। আমি যখন ল স্কুল শুরু করি, প্রথম সেমিস্টারেই ফটাফট 2 জনের ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ, এত পড়াশোনা, এত কিছু, এত ভেজালের মধ্যে বোধহয়
একটা ভেজাল হয়ে গেল। যাই হোক, তা আমাকে একজন বললেন, হ্যাঁ, সে বহুদিন পর্যন্ত ল ফার্মে চাকরি করেছে, তারপরে নিজে তাকে বিয়েও করেন, অনেকদিন সংসার ছিল, এখন তার সাথে সংসার ভেঙে যাচ্ছে। তো গেল, ওই ভদ্রলোকও ডিভোর্স লয়ার, তো আর তার ওয়াইফ পরে যিনি এক্স ওয়াইফ হলো আমার বন্ধু মানুষ, গেল। তো উনি একটা সুন্দর করে কথা বলতেছিলেন, আমার কাছে খুব মনে ধরেছে। এটা ডিভোর্সের ব্যাপারটা যখন চলতে থাকে আপনাকে ভাবতে হবে, মানে আমি ভাবি এইভাবে যে এটা একটা বার্নিং হাউস। আপনি ভেতরে আছেন, আপনি যদি বেরিয়ে যেতে নেন আপনার গায়ে কিন্তু ফোসকা পড়বেই, হ্যাঁ, ফোসকা পড়বে, আহত হবেন, কিন্তু অ্যাটলিস্ট বেঁচে যাবেন। আপনি যদি ভিতরে বসে থাকেন আপনি নির্ঘাত মারা যাবেন। আপনার এই কথাগুলো আরও শুনবো আমরা, তবে একটি বিরতি নিতে চাই। বিরতির পরে এসে আপনার এই জীবনের সাথে বাস্তবতার যে একটা অনুঘটক হিসেবে যে কথাগুলো বলছিলেন সেগুলো আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, আমরা একটু ডিভোর্স নিয়ে কথা বলছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, তবে একটি বিরতির পরে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি আমাদের জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আমরা ডিভোর্স নিয়ে কথা বলছিলাম এবং আপনার অনেকগুলো বিষয় আমরা জানার চেষ্টা করেছিলাম এবং মাঝখানে থামিয়েও দিয়েছিলাম। তবে আপনার এই বিষয়টি নিয়ে কথা বলবো। দুজন দর্শক আমাদের টেলিফোনে আছেন, তাদের ফোনগুলো নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে প্রশ্নটি করুন এবং আপনি একটু আস্তে বলবেন, আপনার প্রশ্নটি আমি লিখে তারপরে বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি রানা ভাই, মিজান ভাই, আপনারা কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি, থ্যাংক ইউ। রানা ভাই, আমি নিজাম উদ্দিন বলছিলাম জামাইকা থেকে। জি, আমার প্রশ্ন মিজান ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। আমার ওয়াইফ, উনি ইউএস সিটিজেন। জি, উনি ওনার ভাইয়ের জন্য 2018 সালে অ্যাপ্লাই করেছে। জি, বাট আমরা ওনার ফাইলটা কোনোভাবে এক্সপার্টাইট করতে পারি কিনা, কারণ ভাইয়া বাংলাদেশে অসুস্থ। আচ্ছা, যদি কোনো সাজেশন থাকে মিজান ভাই আমাকে একটু বলবেন। অনেক ধন্যবাদ নিজামুদ্দিন সাহেব আপনার টেলিফোনের জন্য। অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, না, আমি এটার কোনো সম্ভাবনা দেখি না। আপনারা যদি উনি খুব অসুস্থ হয়, যদি অন্য কোনোভাবে না আনতে পারেন, নন ইমিগ্রেন্ট কোনো ভিসায়, লাস্ট রিসোর্ট হিসাবে হিউম্যানিটেরিয়ান পেরোল বলে একটা ব্যবস্থা আছে, ওইভাবে করে নিয়ে আসার চেষ্টা করা যায়। কতটুকু সফল হবেন আমি জানি না, কিন্তু এই যে I-130 ইমিগ্রেন্ট পিটিশন ফর এলিয়েন রিলেটিভ যেটা পেন্ডিং আছে 18 সালের, যারা 2008 সালে অ্যাপ্লাই করেছিলেন তাদের কেসটা এখন দ্বিতীয় ধাপের প্রথম স্তরে আছে, আর 2007 সালে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরটা এখন মোটামুটি ইন্টারভিউর কাছাকাছি চলে আসে। 22 জুলাই 2007। এই যখন অবস্থা, আর 2018 সালে অ্যাপ্লাই করেছিলেন, সেটা এক্সপারেট করাটা আর চেষ্টাও করাটা, আই উড নট ডু দিস বিকজ এটা সম্ভব না। এই হলো কথা। অন্য কোনোভাবে যদি, কিন্তু আপনারা যখনই নন ইমিগ্রেন্ট কোনো ভিসার জন্য আবেদন করেন, এটার জন্য অবশ্যই নিজের থেকে বলেন বা লিখেন যে ওনার একটা এই ধরনের কেস পেন্ডিং আছে, নাহলে ভবিষ্যতে এটা একটা সমস্যা হবে। হ্যাঁ, কারণ এটার ওইটা পেতে গেলে এটা দুইটার মধ্যে কনফ্লিক্ট হয়, যে একটা ইমিগ্রেন্ট ইন্টেন্ট, একটা নন ইমিগ্রেন্ট ইন্টেন্ট। কিন্তু তারপরও আপনারা এটা বলে নেবেন, কারণ ভবিষ্যতে এটা পেতে গিয়ে তখন এই প্রশ্নটা মূল প্রশ্নটা নষ্ট না হয়ে যায়।
প্লিজ। অনেক ধন্যবাদ জনাব নিজামুদ্দিন, আপনার প্রশ্নের জন্য। বুঝতেই পেরেছেন যে আপনার আসলে 2008 সাল অর্থাৎ এখন থেকে আপনার আবেদনের 10 বছর আগের কেসগুলো কেবল চলছে। তো সুতরাং এই ক্ষেত্রে আপনার এক্সপিডাইট করার সুযোগ ওই একমাত্র হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেটার কথা বললেন সেটার ক্ষেত্রে আছে, কিন্তু সেটারও সম্ভাবনা খুবই কম। তারপরেও আপনারা আপনাদের অ্যাটর্নির সঙ্গে বসে বুঝে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নিতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, মিজান ভাই, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, আপনাকে আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন মিজান ভাই। জি, আমি একজন পিটিশনার, ইউএস সিটিজেন। জি, আমি অ্যাপ্লাই করছিলাম বাইকের জন্য 13 সালে। জি, এখনো পিটিশন অ্যাপ্রুভ হয় নাই। জি, এই রিসিভ লেটার আছে, সবই আছে। জি, তারপরে আমি অসুস্থ, প্যারালাইজ হয়ে আছি, ঘরে বসে আছি। জি, আমি এই মুহূর্তে কিছু করতে পারিনি এটা অ্যাপ্রুভালের জন্য। জি। কত সালে 2013 সালে অ্যাপ্লিকেশন করা। উনি অসুস্থ। 30 সেকেন্ড আগে এই ব্যাপারে আমরা উত্তর দিয়েছি। যারা 2008 সালে অ্যাপ্লাই করেছেন তাদেরটা এখন মোটামুটি নেক্সট স্টেপে যাচ্ছে আছে। সুতরাং আপনাকে আরো অপেক্ষা করতে হবে। আপনার এই যে সিচুয়েশন যেটা বললেন এটা অবশ্যই দুঃখজনক, যে এটার জন্য না, এটার জন্য আপনি এক্সপায়ার করার এখানে কোনো সুযোগ নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। যদিও আপনি বললেন যে অসুস্থ, কিছু করতে পারছেন না, তারপরেও যেহেতু সবাই তো আমরা আইনের দড়িতে বাঁধা, আইনের বাইরে তো যাওয়া খুব কঠিন ব্যাপার হয়, তাই যেহেতু আজকের অতিথি আপনাকে যে পরামর্শটি দিলেন, আশা করি সে মোতাবেক চলতে হবে আপনাকে, এবং এক্সপিডাইট করার যেহেতু কোনো সুযোগ নেই, বা সুযোগ থাকলেও একমাত্র হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেটা আছে সেটার ক্ষেত্রেও কতটুকু সফল হবেন বলা মুশকিল। তারপর চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমার প্রোগ্রাম দেখতে গেলে, আমার প্রোগ্রাম এটা না, আমি আই অ্যাপোলোজাইজ, এটা রানা ভাইয়ের প্রোগ্রাম। না, এটা টিভিএন এর প্রোগ্রামে রানা ভাইয়ের সামনে উপস্থিত হওয়ার সুযোগ পাই। আপনারা কাহিনী একটু খাতা কলম নিয়ে বসেন। এই মাত্র আমি এটা নিয়ে উত্তর দিলাম। হ্যাঁ, আপনি এবং এখন আমি আরেকটা সাইট বলবো, এগুলো খাতা কলম নিয়ে লিখে নেন। visabulletin.gov, ভিসা, ভি লাইক ভিক্টর, ISA, তারপর বুলেটিন, একই শব্দ, .gov। এইটাতে মাঝে মাঝে গিয়ে আপনি যে প্রশ্নটা করলেন পরপর দুজনে যেটা করলেন, যে F as in Frank -4, F4 ক্যাটাগরি, এটা দেখবেন অল কান্ট্রিজ আদার দেন সাম 2-3 কান্ট্রিজ, এটাতে কোন ডেটটা এখন চলতেছে, কোনটা ফাইনাল অ্যাকশনে আছে এবং কোনটা অ্যাপ্লিকেশন প্লাস uscis.gov লেখেন, ভালো করে লেখেন, একটু খাতা কলম আনেন, লেখেন, যাতে করে এটা কাজে দেয়। এই প্রোগ্রামটা মানে ধরেন বিনোদনের অনুষ্ঠান, এটা একটা খাতা কলম নিয়ে একটা ক্লাস হচ্ছে, এটা লেখেন যাতে ভবিষ্যতে আপনি প্রতি মাসে একবার করে দেখবেন যে এটার অবস্থাটা কি। কাইন্ডলি বেয়াদবি নেবেন না। হ্যাঁ, আমি মানে একটু শক্তভাবে বলতেছি, কিন্তু না হলে আপনার এটা ক্ষতি হয়ে না। তারপর আমাদের অনুষ্ঠান তো ইউটিউবে থাকে, সেখান থেকেও দেখে নিতে পারেন আপনারা পরবর্তীতে, যেহেতু এই অনুষ্ঠানটা ইউটিউবে আমাদের দেওয়া হয় এবং সেটা থাকে সোশ্যাল মিডিয়ার, তো সেখানেও আপনারা এই অনুষ্ঠান পরবর্তীতে দেখে নিতে পারেন। তো অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম শামসুল ইসলাম, আমি বলতেছি কুইন্স থেকে। জি, তো আমার একটা কোশ্চেন ছিল যে আমি 2018 এ আসি আমেরিকাতে। জি, 2020 গ্রিন কার্ড পাই। আমার কেস ছিল আন্ডার 18। জি, সেটা তারপর এখন আমি কি এই 2024 সেপ্টেম্বরে কি গ্রিন কার্ডের জন্য, সরি মানে সিটিজেনশিপের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? কারণ 3 মাস হাতে থাকার আগে কি অ্যাপ্লাই করা যায় শুনছিলাম। আচ্ছা, কারণ এই বছরের ডিসেম্বরে কি আমার হবে 5 বছর, এবং 5 বছরের 3 মাস আগে কি আমি করতে পারবো? আপনি কি কন্টিনিউয়াস আড়াই বছর তো কন্টিনিউয়াস ছিলেন? সরি, মানে 5 বছর হচ্ছে আপনার, যেটা বললেন, আবার এক নাগাড়ে 5 বছর হবে ডিসেম্বরে। আর আমার লয়ার বললো যে উনি 2-3 মাস আগে আমি করতে পারবো। মানে না, আমি আপনাকে বলছিলাম যে এক নাগাড়ে 30 মাস ছিলেন কিনা এখানে, মাঝে মধ্যে কোথাও যান না? আমি তো 22-এ গেছিলাম দেশে 3 মাসের জন্য।
আবার 21-এ গেছিলাম 3 মাসের জন্য। আমি বছর 3 মাস 2 মাসের জন্য যাই দেশে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা বুঝতে পেরেছি। আমি কি আমার প্যারেন্টসকে অ্যাপ্লাই করতে পারবো আফটার সিটিজেনশিপের পর? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব ইসলাম। হ্যাঁ, আপনি সিটিজেন হওয়ার পর দিনই আপনার বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সিটিজেন হওয়ার পরে, এবং সেটাই করা উচিত। বেশি দেরি করবেন না, এখন থেকে কাগজপত্র রেডি রাখবেন। হ্যাঁ, খুব বেশি কিছু লাগবে না। আপনার বার্থ সার্টিফিকেটের যেন ওনাদের নাম এবং নামের বানান যেন ঠিক থাকে, ওনাদের যে আইডি, যে সমস্ত ডকুমেন্টস দেবেন, হ্যাঁ, এবং তারপরে এগুলো সব রেডি করে রাখবেন। যেদিন ওথ নিলেন, ন্যাচারালাইজেশন সার্টিফিকেট হলো, হ্যাঁ, তারপরেই আপনি অ্যাপ্লাই করে দেবেন। ওটার জন্য পাসপোর্টের জন্য ওয়েট করার কোনো দরকার নেই। আর দ্বিতীয় যেটা বুঝছেন, আপনি আপনার লয়ার আছে, উনি যেভাবে বলতেছে আপনি ওনার কথা শুনেন, করে আপনি কাজটা শুরু করে দেন, যাতে করে আপনার সময় মতো এটা ফাইল করে দেয়। আপনার যেহেতু লয়ার আছে, উনি ভালো বুঝবেন আপনার সিচুয়েশনটা কি, কবে অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শামসুল ইসলাম সাহেব আপনার টেলিফোনের জন্যে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং যেহেতু আপনার একজন লয়ার আছে, তিনি সব কিছুই যেভাবে বলছেন বোধহয় ঠিকই বলেছেন। যা আপনি যা বললেন সে অনুসারে আমাদের কাছে যতটুকু বুঝি বা যতটুকু আমরা জানি, সে অনুসারে উনি যথার্থই বলেছেন, সে মোতাবেক কাজ করবেন। আহমেদ সোহেল তিনি আমাদের একটি প্রশ্ন করেছেন ফেসবুকে। তিনি বলছেন যে আমি সুহেল আহমেদ, আমার পিডি 17 মে 2022, আমার I-130 এখনও অ্যাপ্রুভ হয়নি, কতদিন লাগবে অ্যাপ্রুভ হতে? আমার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, প্লিজ এ ব্যাপারে কি কোনো সাজেশন আছে আপনার? আপনার কাছে যেই ধন্যবাদ, আপনার কাছে যে রিসিট নোটিশটা আছে, আপনার ওয়াইফের যে I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা, সেটা সামনে নেন। এটার মধ্যে একটা রিসিট নাম্বার আছে। 2, ওই রিসিট নোটিশের সবচেয়ে নিচে বাম দিকে একটা অ্যাড্রেস আছে, কোনখানে এটা পেন্ডিং। এই নিয়ে আপনি uscis.gov ফর ভিক্টর এই সাইটে যান, যে একটু স্ক্রল করেন, একটু পরেই পাবেন 3টা বিষয় থাকবে। একটা হচ্ছে আপনার এই কেসের স্ট্যাটাস কি, ন্যাচারালি পেন্ডিং, যেটা আপনি জানেন। তারপরের ঘরটাই আপনি কাইন্ডলি ক্লিক করেন যে এটার প্রসেসিং টাইমটা কি অবস্থা। প্রথমে যেটা মানে ঘরটার মধ্যে ক্লিক করলে আপনি I-130 ইমিগ্রেন্ট পিটিশন এই ফর্মটার ওখানে ক্লিক করলেন। সেকেন্ডটা হচ্ছে কোন ভিত্তিতে, গ্রিন কার্ড হোল্ডার অ্যাপ্লাইং ফর স্পাউস, ওইখানে ক্লিক করলেন। তারপরে 3 নম্বরটা হচ্ছে কোথায় এটা পেন্ডিং। ওই যে বললাম, ওই রিসিট নোটিশের সবচেয়ে নিচে বাম দিকে ওখানে যে অ্যাড্রেসটা আছে, যেমন ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার কি ভার্মন্ট সার্ভিস সেন্টার, ওইটার মধ্যে ক্লিক করে তারপর প্রসেসিং টাইমটা মানে একটা ঘর মানে আছে, ওইখানে একটা ক্লিক করা যায়। করলেই বলে দিবে যে কত মাস লাগতেছে এখন, আর তখন আপনি যাবেন ওদের রিসিভ ডেটটা কবে, ওর থেকে অত মাস যোগ করবেন, আপনি বেরিয়ে যাবে। কারণ এটা মাঝে মাঝেই চেঞ্জ হয়। হ্যাঁ, সুতরাং আপনার সিচুয়েশন অনুযায়ী ওভাবে গেলে আপনি তখন অ্যাকচুয়ালি বলা যাবে। আমি গণভাবে বলতে পারবো না যে কত মাস লাগবে, কোনখানে এটা পেন্ডিং, কি ধরনের ব্যাকগ্রাউন্ড, যেটা আপনি বললেন, এইভাবে করে আপনি জেনে যাবেন। এই এখনই অ্যাজ উই স্পিক আপনি যদি মানে অনলাইনে যান, আপনি পেয়ে যাবেন, হ্যাঁ, যে আপনার কতক্ষণ লাগতেছে। তো আর উনি পিডির ব্যাপারে কি বললাম আমি বুঝলাম না, কিন্তু I-130 কতদিন লাগবে? পিডি 17 মে 2022, I-130 এখনো অ্যাপ্রুভ হয়নি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপারটা। তো ফলে আচ্ছা, আই থিঙ্ক প্রায়োরিটি ডেটের কথা বলছে। আরেক পিডি হচ্ছে প্রসিকিউটর ডিসক্রিপশন, তো আমি জানি না উনি কোর্টে আছেন কিনা। তো ওনার পিডি যদি ওইভাবে হয়ে থাকে, তাহলে এটা ওইখানে জানা যাবে যে কতদিন লাগবে আর কি। অনেক ধন্যবাদ আহমেদ সুহেল আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। তো জনাব মীর মিজানুর রহমান, আমাদের হাতে সময় নেই, 1 মিনিটের মধ্যে, আমি জানি না এই ডিভোর্স নিয়ে যে কথাটি আমরা বলতে পেরেছিলাম 1 থেকে 2 মিনিটের মধ্যে। এটা স্টেট সাবজেক্ট, ইমিগ্রেশন যেমন ফেডারেল সাবজেক্ট। আমরা সব স্টেটের মিলে যে কোনোখান থেকে যে কেউ ফোন করতে পারেন এবং কথা বলতে পারেন বা জানতে চাইতে পারেন। এখানে আমি মানে যেই লয়ারই হোক, তিনি যেই স্টেটে মানে অ্যাডমিটেড, যেমন আমি নিউ ইয়র্ক আর নিউ জার্সিতে অ্যাডমিটেড, আমি শুধু ওই 2 স্টেটের কথা বলতে পারি। হ্যাঁ, তো নর্মালি যে নিয়মটা হচ্ছে এখানে, যে আপনি বা আপনার স্পাউস যদি এখানে 2 বছর ধরে থাকেন, তাহলে এখানে আপনারা ডিভোর্স ফাইল করতে পারেন।
আরও এক্সেপশন আছে, কিন্তু এটা জেনারেল কথা। কিন্তু এটা শুধুমাত্র আপনি না, আপনার স্পাউসও যদি এখানে 2 বছর, ধরেন আপনি এখানে আসছেন 8 মাস হয়েছে, কিন্তু আপনার স্পাউস এখানে 2 বছর ধরে থাকেন, এই 8 মাসেই বহু মানে ইস্যুস, এবং আপনি ফিল করলেন আমাদের বনিমানা হচ্ছে না আর এটার সম্ভাবনাও নেই, এটাকে বলে সাম সর্ট অফ নো ফল্ট ডিভোর্স। যদি আপনি এরকম দেখেন, আরেকজনকে আলাদাভাবে দোষ দিতে হবে না, তাহলে আবার কন্টেস্টের ব্যাপার থাকে, হ্যাঁ আপনি ডিভোর্স যেতে পারেন। কিন্তু কথা হচ্ছে এখানে স্পেসিফিক সিচুয়েশন, আপনার উচিত হবে আপনার যদি এই ধরনের কোনো ডিভোর্সের সিচুয়েশন হয় কোনো অ্যাটর্নির সাথে বসা, বিকজ এটা একেবারেই একটা আপনার নিজের স্পেসিফিক সিচুয়েশন। কিন্তু আপনি যেই কারণে যাবেন না অ্যাটর্নির কাছে, মনে রাখবেন ম্যারেজ কাউন্সেলিংয়ের জন্য যাবে না, গিয়ে সমস্ত দুঃখ বেদনার কথা বললেন এগুলোর জন্য যাবে না। অনেক উকিল বদমাইশ হতে পারে, সে আপনাকে পায়ে বসতে পারে, আহারে হ্যাঁ মা রে আমার, বোন রে আমার ইত্যাদি। আপনি আগে সিদ্ধান্ত নেবেন, সেটা আপনার বন্ধুবান্ধব নিয়ে হোক, আপনার কি জানে বলে আত্মীয় স্বজন আছে, মুরব্বীরা আছে বা ফ্রেন্ডরা আছে, তাদের নিয়ে আগে সিদ্ধান্ত করবেন। মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। কাজটা হচ্ছে একটা বাজে কাজ করা, ডিভোর্সটা করে ফেলা। আপনি আমার কাছে যাবেন ওই সিদ্ধান্ত নিতে না যে আপনি ডিভোর্স করবেন কিনা, তারপর কেমনি ডিভোর্স করবেন, দ্যাটস মাই জব। কিন্তু আমার কাছে এসে জিজ্ঞেস করবে না, আমার মনে হয় কোনো অ্যাটর্নির কাছে আমার কি ডিভোর্স করা উচিত কিনা, সেটা মুরব্বীরা করবে, আত্মীয় স্বজনরা করবে, ফ্রেন্ডরা করবে, সেইখানকার ব্যাপার। আজ আসবেন আপনার মানে মোটামুটি এখানে 350 টাকার মতো লাগে কোর্ট ফি, তারপরে লয়ারের যা ফি আছে, এটা হলো ব্যাপার। আবার যেটা আছে যে অনেক সময় আর বিয়েটা এটা মাস্ট কোর্টের মাধ্যমে হতে হবে। ওই তোর সংসার করলাম না শেষ হয়ে গেল বা মুরব্বীরা মিলা কি আলাদা করে দিল, নো, দ্যাটস নট ডিভোর্স অ্যাট অল। আচ্ছা, এটার মেইন ব্যাপারটা কি, যে ডিভোর্সে ডিউ প্রসেস রাইটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ডিভোর্সের সাথে শুধুমাত্র দুজনে আলাদা হয়ে গেলেন সেটা না, আপনার এখানে সম্পত্তির ব্যাপার জড়িত, বাচ্চা কাচ্চা জড়িত, হ্যাঁ স্পাউসাল সাপোর্ট জড়িত, বাচ্চার ভিজিটেশন, কাস্টাডি, চাইল্ড সাপোর্ট, এই ধরনের বিভিন্ন কিছু জড়িত আছে। বিষয়টি নিয়ে কোর্টের মাধ্যমে যেতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, বিষয়টি নিয়ে আমরা পরে নিশ্চয়ই আলোচনা করব। আজকে যেহেতু সময় নেই হাতে, আমাদের সময়ের দড়িতে আমরা বাঁধা, সেটা সুতরাং অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আরও বেশ কিছু প্রশ্ন আসছিলে আমাদের ফেসবুক, কিন্তু উত্তর দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি এই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন এবং আমাদের দর্শকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ প্রাণিত। কৃতজ্ঞতা আমার জানানো উচিত, আপনি দর্শকদের সাথে আমাদের একটা পরিচয় করিয়ে দিচ্ছেন, একটা যোগাযোগ, এর মাধ্যমে আমরা কমিউনিটির জন্য কিছু করতে পারতেছি TVN 24 এর মাধ্যমে। সেই জন্য আমি মনে করি আমার বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আবারও অ্যাটর্নি মীর মিজানুর রহমান। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু বিষয়ে কথা বলেছি। অ্যাসাইলামের জন্য নিউ ইয়র্ক হচ্ছে দেশের মধ্যে কঠিনতম স্থান, সেটি আমরা কেন বলেছি, কি কারণে বলেছি, কেন এখানে এতটা রিজেক্ট হয়, এই সমস্ত বিষয়গুলো আমরা কথা বলেছি এবং যে উপদেশগুলো দেওয়া হয়েছে বা প্রতিকারের কথাগুলো বলা হয়েছে, যদি সেটা দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এটি আর এই প্রশ্নের সম্মুখীন হতে হবে না। এবং ডিভোর্স নিয়ে সামান্য অল্প কিছু আলোচনা করতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করবো আরেকদিন, সে প্রতিশ্রুতি দিতেই পারি। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 টেলিভিশনের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।